আজকে গল্প করতে চাই সেই সব দিনগুলো নিয়ে, সেই দিনগুলো যে দিনগুলো আমার জীবনে ভীষণ বিশেষ হলেও শারীরিক এবং মানসিক কঠোর পরিস্থিতির মধ্যে থেকেও আশায় বুক বেঁধে থাকা সেই সুন্দর দিনগুলোকে নিয়ে গল্প করব আমার প্রেগনেন্সি জার্নির সেই সুন্দর দিনগুলো, অর্থাৎ কিনা স্বাদের অনুষ্ঠানের দিনগুলো নিয়ে। আমি শিল্পা, আপনারা দেখছেন ইউটিউব শো শিল্পার আরও একটি দুর্দান্ত নতুন পর্ব। আর এই পর্বে আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার পঞ্চামৃতর ভিডিও, তো আজকে শেয়ার করব আমার স্বাদের অনুষ্ঠানের ভিডিও। প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার কিন্তু শ্বশুর শাশুড়ি মা কেউই কিন্তু আর জীবিত নেই। সেদিক থেকে দাঁড়িয়ে এখানে অনেকেই বলেছেন যে নিয়ম আছে যে প্রথম স্বাদটা নাকি শ্বশুরবাড়ির তরফ থেকেই দিতে হয়। এবারে আমি নতুন বউ বলতে আমার বিয়ে 5 বছর হয়ে গেছে, তো তারপরে দাঁড়িয়েও আমি শাশুড়ি মাকে যেহেতু দেখিনি বা ওই বাড়ির নিয়মকানুন অতটা আমি বেশি জেনে উঠতে পারিনি, সেটা আমার ফলটাই হোক আর যাই হোক। তো যাই হোক, যেহেতু আমার শাশুড়ি মা নেই সেই কারণে একটুখানি টেনশন হতো যে ওই বাড়ি থেকে কে আমাকে প্রথম স্বাদ দেবে বা এই সমস্ত কিছু নিয়ে। তবে আমার হাজব্যান্ড সবসময়ই আমাকে আশ্বস্ত করেছে যে সেজ বৌদি সবটা সামলে নেবে। তারপরেও কি আর নিজের মুখে বলা যায় যে আমার স্বাদটা কি তাহলে দিচ্ছ তোমরা? তো যাই হোক, একবারও ভাবলো যে আমি স্বাদ দিই সবাইকে মিলে ডেকে, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, সে কারণে আমারই আর কি মন চাইছিল না যে অনুষ্ঠানটা করার জন্য। তো যাই হোক, শেষ দিয়ে আমাকে ফোন করলো, মানে আমাকে বলতে আমার হাজব্যান্ডকে ফোন করলো যে উনি স্বাদ দিতে চায়। উনি শ্বশুরবাড়িতেই দিতে চেয়েছিল, কিন্তু আমার সেই টাইমে জার্নি করতে ভালো লাগছিল। তাছাড়া দেখতেই পেলে তো ভিডিওতে যে কথাকলি ডান্সারের মতো কেমন আমি থপথপ করে হাঁটছি, যে কারণে কিন্তু মনে ইচ্ছে করছিল না বলে আমি আবদার করি যে উনি যাতে আমার বাপের বাড়ি এসে স্বাদটা দেন। তো যথারীতি উনি সমস্ত কিছু, মানে কাঁচামাল থেকে শুরু করে মুদিখানার মাল, ঘি, তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, সমস্ত কিছু সেজদা সকাল সকাল সমস্ত কিছু বাজার করে এনে আমার বাড়ি অর্থাৎ আমার বাপের বাড়িতেই সমস্তটা রান্না করলো নিজের হাতে। হ্যাঁ, তবে আমার বোন ভাজাভাজিগুলো করে দিয়েছিল, কারণ অতটুকু সময়ে অত পঞ্চব্যঞ্জন বলবো না 12, 13, 16 ব্যঞ্জন বলবো আমি জানি না। তো কী রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাবোই। তার মধ্যে কিন্তু দেখতে পেয়ে গেলে আমার হাজব্যান্ডও আমাকে আশীর্বাদ করেছে, আর আশীর্বাদে কিন্তু ও আমাকে সুন্দর একটা শাড়ি দিয়েছে যেটা আমারই পছন্দের। আর সঙ্গে কিন্তু এই যে ঝুমকো আর টিকলেটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি স্বাদেতে আমার পছন্দ করে নিয়েছি। আর হ্যাঁ, অনেকেরই মনে হতে পারে শেষদারা একটা দিল গয়না, তো সেটা ছিল কিন্তু একটা পলা রিং, সোনার যেটা পলা রিং কিন্তু ছিল। কথা বলতে বলতেই কিন্তু চলে এলাম আমার নেক্সট স্বাদ, অর্থাৎ কিনা আমার বাপের বাড়ির স্বাদ। ছোট্ট ছোট্ট করে আমার সিনগুলো দিতে হচ্ছে, কারণ আমি নইলে সমস্ত স্বাদের অনুষ্ঠানগুলো কভার করতে পারবো না। আর এই দুটো স্বাদই, মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে অর্থাৎ কিনা শেষদি যেটা দিয়েছিল, আর আমার বাপের বাড়ির তরফ থেকে, এই দুটোই কিন্তু আমার দিন দেখে করা হয়েছিল, মানে স্বাদের দিন দেখে। বাকিগুলো কিন্তু ওই রোববার দেখেই করা হয়েছিল। তো ভিডিওর শুরুতেই কিন্তু দেখতে পেয়ে গেলে আমার বোন আগের দিন রাত্রে কিন্তু ও একটা এগলেস কেক বানাচ্ছে। এগলেস কেক কেন বানাচ্ছে? কারণ আমার মায়ের ইচ্ছা ছিল উনি আমাকে স্বাদের দিনকে নিরামিষ সমস্ত পদ খাওয়াবে, স্বাদের উনি স্বাদ দেবে আর কি আমার মা। আর তারপরের দিন মানে কোনো রকম রিচুয়াল মানবে না, আমাকে যেহেতু খাওয়াতে হয় তো মাছ মাংস বানিয়ে বানিয়ে খাইয়ে দেবে। তো এখানে কিন্তু আমার মা সমস্ত রান্না করেছে, সাথে বোনও করেছে, আর এখানে মা একটা পলা বাঁধানো দিয়েছে। আমার বিয়ের সময় যদিও শাঁখা বাঁধানো, পলা বাঁধানো সবই ছিল, মানে এখনও আছে যেগুলো, কিন্তু সেইগুলো এই প্রেগনেন্সি টাইমে কোনোটাই কিন্তু আর হাতে উঠছিল না। আমি ভেবেছিলাম যে আমি বোধহয় আজীবন এরকমই থাকবো, মানে যদি ডায়েট না করি আর কি। তো 26 সাইজও আমার কিন্তু ভীষণ টাইট হচ্ছিল সেই টাইমে। আর আমার যখন বিয়ে হয় তখন 23 সাইজ, 22 সাইজ কিন্তু আমার খুব সহজেই হয়ে যেত। তো ওই চুড় ছাড়া আর হাতে কিছু হচ্ছিল না। আর শাঁখা বাঁধানোটা যেহেতু তখন দোকানে আমি সেই টাইমে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছিল, তখন নিয়েছিলাম, আমার মেজদি দিয়েছিল, আর চুড়টা দিয়েছিল পিসিমণি। এই দুটো গয়না ছাড়া আমার হাতের আর কোনো গয়নাই হচ্ছিল না।
তো আমার বরকে বানিয়ে বানিয়ে বললাম, যতবার আমার স্বাদের অনুষ্ঠান হবে ততবার তোমাকে আশীর্বাদ করতে হবে। কেন এগুলো বললাম বলো তো, মানে যাতে শুধু শুধু তার আশীর্বাদ করতে পারবে না, কিছু একটা পয়সা দেবে। কত দিল জানো? মাত্র 200 টাকা দিল। তো আমি সেই জন্যই বলছিলাম আমার নমস্কার করাটাই ভুল হয়েছে, বেকার হয়েছে। আর ওখানে কেকটা কাটলাম, যে কেকটা কিনা বর্ষা আগের দিনকে বানিয়েছে। আর এখানে সমস্ত পদ খাচ্ছি, কিন্তু নিরামিষ হলেও খারাপ হয়নি খেতে, ভালোই হয়েছিল সমস্ত খেতে। কাজু কিশমিশ বেটে, পোস্ত বেটে সমস্ত রান্নাগুলো হয়েছিল। ছিল ধোকার ডালনা, পোস্ত কুমড়ো ফুলের বড়া, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, 7 রকমের ভাজা, 7 রকমের মিষ্টি, দই, এইসব আর কি। কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ আমার তৃতীয়বারের স্বাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। আর এইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগার দিন ছিল। আর এই দিনকে কিন্তু আমার শরীরটাও খুব চনমনে এবং ভালো ছিল, মানে সুস্থ সুস্থ অনুভব করছিলাম আর কি। যদিও আমার প্রেগনেন্সি জার্নি যেরকম অন্যদের ক্ষেত্রে শুনি খুব বেশি ভমিটিং হয় বা কি বলবো, সবসময় গা গোলায়, শরীর খারাপ করে, এরকম কিছু হতো না। আমি কষ্ট পেয়েছি গরমেতে, ভীষণ কষ্ট পেয়েছি। আর লাস্টের দিকে একটু ওয়েটটা বেশি হয়ে গেছিলো, মানে আমার ওয়েট গেন করেছিলাম, আমি 56 থেকে ওয়েট গেন করে একেবারে লাফিয়ে আমি লাস্ট যখন আমার সিসেকশন হয় তখন লাস্টবার ওয়েট করা হয়েছিল 76-এ গিয়ে আমি দাঁড়িয়েছিলাম। মানে এত ওয়েট গেন সাধারণত হয় না। ডাক্তারবাবু তো আমাকে বলেও দিয়েছিলেন এবারে কিন্তু তোমাকে মিষ্টি পুরোপুরি খাওয়া বন্ধ করতে হবে, এই এত পরিমাণ ওয়েট বেড়েছে সেই কারণে। তো যাই হোক, যেটা এখানে বলছিলাম যে এই দিনকে কিন্তু আমার বাপের বাড়ি, মানে কিনা আমার বাড়ি, যেটা আমার বংশ থেকে সবাই সাথ দিতে এসেছিলো। ছিল আমার বড় মা, কাকিমা, পিসিমণি। আর এই অনুষ্ঠানটার কিন্তু মেন উদ্যোক্তা বলা চলে আমার পিসিমণি এবং আমার ঝিলকাদি। এরাই কিন্তু সমস্তটা মানে প্ল্যানিং করেছিল। আর সবাই ইনভেস্ট তো সবাই করেছিল, সবার মধ্যে চাঁদা তুলে, মানে সবাই এটা করছে ওটা করছে। ভীষণ ভালো লাগার দিন ছিল। আর এখানে ভাই আর আমার আবৃত সোনা ওরা খেলা করছে। আর বাইরে দেখো খুব সুন্দর বৃষ্টিও কিন্তু হচ্ছিল সেই দিনকে। এই দিনগুলো কিন্তু আর দিন ধরা হয়নি, রোববার দেখে করা হয়েছিল, যাতে করে সবার ছুটি চাটা থাকে, সবাই অ্যাটেন্ড করতে পারে আর কি। তো রান্না হতে এখনও কিন্তু বেশ কিছুক্ষণ বাকি আছে, যে কারণে বদ্দি যে মিষ্টিগুলো এনেছিল সেই মিষ্টিগুলো আমাকে খাইয়ে দিচ্ছে, মানে স্বাদটা ও মিষ্টির স্বাদটা দিয়ে দিচ্ছে যাতে করে আমি খেয়ে নিতে পারি। মানে যদিও আমার না খেয়ে থাকার এরকম কোনো রিচুয়াল নেই, ওই আর কি, মানে খাওয়া হয়নি তো খেয়ে নিচ্ছিলাম আর কি। আর এখানে দেখতে পাচ্ছ বড় মা মাংসের জন্য পেঁয়াজ কষাচ্ছে, পিসিমণি মশলা দিচ্ছে। আর ওখানে তো একটু আগে দেখলেই লক্ষ্মী পিসি আর কাকি মিলে কিন্তু ওই শোলার ফুলগুলো বাছাবাছি করছে। আর যেহেতু আমাদের বাড়িতে এসেছে সবাই, তো কিছু তো একটুখানি আয়োজন করতেই হতো, সেই কারণে আমার বর ও দই এনে দিয়েছিল, টক দই, আর আইসক্রিমের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ওই করেছিল। তো সেই দই দিয়েই মা সবাইকে লস্যি বানিয়ে বানিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ কথা বলতে বলতেই কিন্তু আমি এখানে খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর এই খুব পছন্দের শাড়িটা কিন্তু আমাকে দিয়েছে সাদেতে বদ্দি। ঝিলকাদি পছন্দ করে কিনে এনেছে 3টে শাড়ি, বড় মা, ওর এবং বদ্দির। তো এই কালারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো প্রথমেই বড় মা আমাকে স্বাদের জন্য মানে স্বাদ খাওয়াচ্ছে আর কি। আর বড় মা বুঝতে পারছিল না কি করবে। আর ইতিমধ্যে কিন্তু কয়েকবার স্বাদ খেয়ে কিন্তু আমি প্রো হয়ে উঠেছি কোনটা কার পরে করতে হয়। তো বড় মাকে আবার মিষ্টির প্লেটটা দিয়ে বলে দিচ্ছিলাম, নে এবার মিষ্টিটা খা। তো আমি বড় মাকে কিন্তু ছোটোবেলা থেকে কী কারণে জানি না, আমি তুই করেই বলি। এরপরে আমার পিসিমণি আশীর্বাদ করলো। আর এইটা হচ্ছে আমার কাকিমা। তো আমার বাবারা হচ্ছে 3 ভাই, তো 3টে বউ 3জনকে তো দেখিয়ে নিলে, যারা তো জানো সেটা জানবে। আর এটা হচ্ছে আমার বদ্দি জেঠিমার মেয়ে, মানে বড় মার মেয়ে। আর ওই যে লাল শাড়ি পরে আছে পিছনে, ওটা হচ্ছে আমার মেজদি। আর এটা হচ্ছে আমার দীপাদি, যেটা কিনা আমার পিসিমণির মেয়ে। তো আমাকে সবাই যেহেতু মিষ্টি পায়েস সেই সমস্ত কিছু খাওয়াচ্ছে, তো দীপাদি বললো আমি একটু অন্য কিছু খাই যাতে করে তোর টেস্টটা ভালো লাগবে। ওদেরও কয়েক বছর আগেই সবার বাচ্চা হয়েছে, আর সবাই এত মিষ্টি খায়, গাটাও একটু মেটে যায়। তো সেই কারণেই ভেবে আর কি, হয়তো ভেবেছে অন্য কিছু খাওয়াই আর কি। আর এখানে আমি বলছিলাম যে বাচ্চাদের কোলে নিয়ে যেহেতু ফটো তুলতে হয়, মানে ফটো তুলতে হয় না, কোলে নিয়ে বসাতে হয়। তো সেই কারণেই আমি আমার দিদির ছেলে মেয়েগুলোকে সবাইকে ডাকছিলাম আর কি, কারণ জানি না তো ছেলে হবে না মেয়ে হবে। তবে সবাই বলছিল যে আমার ছেলেই হবে আর কি। আমার মাথার ফুল আর প্লেটের ফলগুলো সহ হাতে যে একদম সামনে বেগুনি কালার শাড়িটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার মেজো জামাইবাবু দিয়েছে। খুব পছন্দের শাড়ি আমার, যেটা আমি ভেবেছিলাম এখন আর নষ্ট করব না, আমি ওই অন্নপ্রাশনের দিনের অনুষ্ঠানে আমি ওটা পরবো।
আর এখানে আমার কাকিমা, আর এটা হচ্ছে লক্ষ্মী পিসি। তো লক্ষ্মী পিসিটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই ওনাকে আমাদের বাড়ি দেখে একেবারে আমাদের নিজের লোকই হয়ে গেছে। লক্ষ্মী পিসিও কিন্তু একটা খুব সুন্দর আমাকে বাটিক প্রিন্টের পিঙ্ক আর নীলের মধ্যে একটা শাড়ি দিয়েছে, সেটা আমি আবার ষষ্ঠী পুজোতে পরবো, সেই দিনকেই সব ঠিক করে বলে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছি এখানে এক পোটলা আমার শাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এখনো পরের সপ্তাহে আবার আসবে। শাড়ি রাখবো কোথায়? তো এই পোটলাটা কোনোভাবে ম্যানেজ হলেও দেখতে দেখতে চলে এলাম আমরা পরের রোববারকে। আর সকালে প্রথমেই আমি আর মাসি এখানে ফল কেটে দিয়েছে আমাকে, এসে পড়ি। তো সেইগুলোই আমি খেয়ে নিচ্ছি। তার আগে একটুখানি টুকটাক বিস্কুট আর চাটা খেয়েছিলাম আর কি, আমার ঠিক খেয়াল পড়ছে না। আর এখানেও দেখতে পাচ্ছ সমস্ত ধরনের ভাজা, নানান মিষ্টি। আর অনেকের মনে হতে পারে এখানে এতগুলো প্লেটে মিষ্টি কেন, কারণ প্রত্যেকেই আলাদা আলাদা করে মিষ্টি এনেছে। তো সেই মিষ্টিগুলোই এখানে সাজানো হয়েছে আমার জন্য। আর আজকের স্বাদের অনুষ্ঠানটা দিচ্ছে আমার মামার বাড়ির তরফ থেকে। আমার মেজো মাসি, ছোটো মাসি আর দিদা, ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমার দিদা, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এরপরে আমার মামিরা তো অবশ্যই আছে, আমার ছোটো মামি এবং বড় মামি। তো এখানে প্রথমেই কিন্তু দিদা স্বাদ দিয়ে স্বাদের আশীর্বাদ করেছে। তো সেই ফুটেজটা কোনো কারণে আমার নেই, যে কারণে আমার ভীষণ খারাপ লাগছে। তো যতটুকু আছে সেটুখানি তো শেয়ার করলামই। এরপরে আমার মেজো মাসি কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে, এই হচ্ছে আমার মেজো মাসি। তো আমাকে কিন্তু মামা বাড়ি যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। ওই যে বললাম আমার কোথাও যেতে ইচ্ছে করছিল না, সেই কারণে টেনশান হতো আর কি, কারণ সবে 7 মাসে পড়েছি, বা 7 মাস বোধহয় কমপ্লিট হয়নি তখন। তো সেই কারণে একটু টেনশন হতো যে জার্নি করলে কোথাও যদি খারাপ কিছু হয়, তো সেই ভয়েতে যায়নি। তাতে করে একটা হয়েছে কি, আমার বড় মামা ভীষণ ভালো রান্না করে। আর যেহেতু এটা এই বাড়িতে হচ্ছে, তো বড় মামা সেই রান্নাটা করেনি। আর রোববার ছিল বলে বড় মামা বাজারও কামাই করতে পারিনি আর কি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছোটো মাসির মেয়ে এনাক্ষী, ও হোস্টেল থেকে ছুটি পায়নি, যে কারণে আসতে পারেনি বলে সারাক্ষণ ভিডিও কলে আমাদের সঙ্গে ছিল, অ্যাটেন্ড করেছে। ওর ইচ্ছে ছিল খুব দেখার এই রিচুয়ালগুলো, কিন্তু কোনো কারণে দেখেছে আর কি, তবে ওই টেকনোলজির মাধ্যমে। আর এই দিনকে তো আমার এত বীভৎস কষ্ট হচ্ছিল, আমি খাবারটা তো পুরো খেতেও পারিনি। ওই সবার মিষ্টি খাওয়ানোর পরে আমি উঠে গিয়েছিলাম, বলেছিলাম ঠিক আছে তোমরা খাও, তারপরে আমার যখন একটু শরীরটা আবার ফিট লাগবে তখন এসে খাবো। তো একটুখানি উঠে নিজেই ভিডিও করছিলাম। আর ওই যে দূরে বসে আছে ওটা হচ্ছে আমার বড় মামা। ছোটো মামার ফুটেজটা আমার খুঁজে পাচ্ছি না আর কি। আর দূরে আর একটা যে আছে ওটা হচ্ছে আমার বড় মামার ছেলে সায়ন, আর তার পাশে ঠিক আছে অয়ন। আর ওই দিনকেই এসেছিল টুম্পা মাসি। তো টুম্পা মাসি হচ্ছে আমার মায়ের কোনো এক সম্পর্কের কাকার মেয়ে। তো যে মাসির সঙ্গে আমাদের কিন্তু ভীষণ সম্পর্ক ভালো। আর সেদিনকেই কিন্তু আমার মামার বাড়ির স্বাদের অনুষ্ঠান হয়েছিল, সেই দিনকের বিকেলে অর্থাৎ সন্ধ্যেতেই কিন্তু টুম্পা মাসি এসেছিলো। তো মামিরা ফিরছিল, আর বড় মামিকে দেখে টুম্পা মাসি কোনোভাবেই আর যেতে দিল না, বললো আমি স্বাদ দেওয়ার পর দুজনে একসঙ্গে যাওয়া হবে। আর বাকি সবাই চলে গিয়েছিল। এখন যে দিদাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মুনমুন দিদা, মানে আমার মায়ের মাসি। তো এই দিদা আমার জন্য আজ পর্যন্ত যতবারই শাড়ি এনেছে লাল হলুদ শাড়িই এনেছে, তবে এইবারের শাড়িটা কিন্তু আমার এক্সপেকটেশনের একেবারে বাইরে। দেখো রঙটাও কি সুন্দর, আর শাড়িটা কিন্তু সত্যিই সামনে থেকে দেখতে খুবই সুন্দর। তো দিদা নাকি যার কাছ থেকে কিনে এনেছে তাকে নাকি বলে এসেছে আমাকে নাকি ঠিক দুর্গা ঠাকুরের মতো দেখতে, তো তার জন্য একটা সুন্দর শাড়ি বের করে দিতে। তো সেই হিসাবেই দোকানদারটা আর কি এই শাড়িটা দিয়েছে, আর বলেছিল আমার যেন একটা ফটো প্রিন্ট আউট করে দিই, দিদা গিয়ে সেই দোকানদারকে দেখাবে। আমি তো বাবার ভয়েতে আর দিইনি, কারণ আমি চাই আমাকে কেমন দেখতে সেই ধারণা নিয়েই সে বেঁচে থাকুক। আর বাস্তব রূপের সঙ্গে যদি তার পরিচয় ঘটে যায়, তাহলে তার দুর্গা ঠাকুরের নমুনা দেখে সে তো আতঙ্কে ভুগবে। যাই হোক, এটা মজা করে বললাম। ভগবান আমাকে যা দিয়েছে, যতটা দিয়েছে, আমি তাতে ভীষণ ভীষণ খুশি, আর প্রত্যেক সময় অনেক ধন্যবাদ জানাই। আর কথা বলতে বলতে চলে এলাম কিন্তু আমার মামা শ্বশুর বাড়িতে। অন্যান্য জায়গায় দেখেছো আমি যাইনি, আর এই টাইমে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করার পরে আমি দেখেছিলাম আমার বাচ্চার ওয়েট যেটা দাঁড়িয়েছিল, আর আমার বাচ্চার সুস্থও কিন্তু অনেক ছিল। সেই কারণে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইবারে একটু টুকটাক এদিক ওদিক যাতায়াত করা যেতে পারে। তো সেখানে একটু দেখতেই পাচ্ছ নিচে যিনি বসে আছেন উনি হচ্ছে আমার মামি শাশুড়ি মা, আর পাশে যিনি বসে আছেন ওটা হচ্ছে রিনা মাসি, অর্থাৎ কিনা সেজো মাসি। এছাড়াও আরও অনেক মাসিরা আমাকে সেই দিনকেই স্বাদ দিয়েছিল। আর সেই দিনকেই আবার আমার সানজাও এসেছিল কিন্তু আমার বাড়িতে স্বাদ দেবে বলে, কিন্তু সেও জানতো না যে আমি অন্য জায়গায় গিয়েছি, বা আমিও জানতাম না সে আমার বাড়ি আসবে। আলটিমেট আমাদের দুজনের দেখা হয়নি। দিয়ে গেছে, আমার সঙ্গে দেখা হয়নি।
তো এগুলো আমি পরে খাবো। যেহেতু সানুদির সঙ্গে দেখা হয়নি সেই কারণে কিন্তু সেই দিনের ফটো আমার খুব স্বাভাবিকভাবে নেই, তবে আগের কিছু ফটো আছে সেইটাই কিন্তু অ্যাটাচ করে দিলাম। তো আমাকে যারা যারা সাথ দিয়েছে আমার খুব ইচ্ছে ছিল এই ভিডিওর মধ্যে তাদের প্রত্যেকের একটা করে অন্তত ছবি দেওয়ার, তবে 4-5টা ফটো আমি আর জোগাড় করে উঠতে পারিনি। আর যেমন হচ্ছে বড় দিদা, ছোট দিদা অর্থাৎ কিনা বড় মা এবং কাকির মা, আর সঙ্গে আছে গীতা পিসি, আর আমার বড় মাসির শাশুড়ি মা, আর সাথে আর একটা দিদি আর গীতা পিসি, এই কজনের ফটো আমি জোগাড় করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ আমার পাড়ার কাকিমারা কিন্তু আমাকে সাথ দিচ্ছে। তারা অনেক দিন ধরে খবর নিচ্ছিল যে আমার মা এবং আমার শ্বশুরবাড়ির সাথ দেওয়া হয়ে গেলে তারা এসে সাথ দিয়ে যাবে। তো দেখতে দেখতে এসে গেল দুর্গাপুজোর সময়, আর এই সময় দেখো আমার বাড়িতে কি সুন্দর ভরে ভরে শিউলি ফুল ফুটতো আর স্থলপদ্মও কিন্তু ফুটতো। তো সেইটারই ফটো নিয়েছিলাম। আর আজকে ছিল অষ্টমী, যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে কিন্তু দুর্গাপুজো হয় প্রত্যেক বছর। এটা ছিল সম্ভবত 44তম বর্ষের পুজো। কিছু মায়ের ফটোও ছিল অর্থাৎ কিনা দুর্গা মা, কিন্তু সেই ফটোগুলোও আমি সেই বছরের ফটোগুলোও আর পাচ্ছি না। যাই হোক, এর পরের দিনকে ছিল নবমী, আর আমার স্বাদের অনুষ্ঠানে কিন্তু মেজো জামাইবাবু আসতে পারেনি। আর নবমীর দিনকেই আগের থেকেই ঠিক ছিল যে তার প্রমোশনের খাওয়া দাওয়াটা হবে, অর্থাৎ কিনা মেজো জামাইবাবু আমাদের ফ্যামিলির সবাইকে ট্রিট দিচ্ছে। তো এখানে দেখো অনেক ধরনের রান্না করা হয়েছিল, যেগুলো প্রত্যেকটা ভীষণ ভালো খেতে হয়েছিল। আর সবটাই ঘরের লোকেরাই রান্না করেছিল, বড় মা, পিসিমণি, ঝিলকাদি সবাই মিলে। আর এর পরেই কিন্তু যেহেতু ডাক্তারবাবু আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল, আমরা কিন্তু প্রায়শই টুকটাক একটু ঘুরতে বেরাতাম। আর আজকের দিনটা ছিল দশমীর দিন, আর এই দিনকে কিন্তু বাইপাসের ধারে একটা ছোট্ট ধাবায় আমরা দুজনে খাচ্ছিলাম তন্দুরি রুটি, আর সাথে ছিল চিলি চিকেন। আর এরপরে গিয়েছিলাম আমরা একটু পাটুলির দিকে, আর সেখানে দেখতেই পাচ্ছ মায়ের বিসর্জন হচ্ছে। আর কিন্তু এই দিনই আমি প্রথম দেখেছি যে মেয়ে ঢাকিরাও কিন্তু সারিবদ্ধভাবে ঢাক বাজাচ্ছে, ওই যে দূরে একটুখানি দেখা যাচ্ছে। এই সময়টা ভীষণ ভালো কাটিয়েছি, তবে প্রেগনেন্সির প্রথম দিক এবং মাঝের দিকে ভীষণ খারাপ সময় কাটিয়েছি, সে শারীরিক আর মানসিক দুই দিক থেকেই। একদম শেষের দিকে আমাদের পাড়ার এই কাকিমা, পাড়ার বলবো না, পাশের বাড়ির কাকিমা, যাদের সঙ্গে আমার সাথে সম্পর্ক ভীষণ ভালো, আর ওই হচ্ছে আমার বান্ধবী লাবণী, সেও কিন্তু কোনো কারণে আসতে পারেনি। তার মায়ের কাছেই কিন্তু সেই শাড়িটা পাঠিয়ে দিয়েছিল, যে হলুদ শাড়িটা দেখছো ওটা লাবণী দিয়েছিল, আর লাবণীর মা এই কাকিমা আমাকে এই শাড়িটা দিয়েছিল। কিনা কাকিমাই কিন্তু লাবণী এবং ওনার দুজনার হয়েই আমাকে শাড়িটা দিয়ে দিয়েছিল। আর হচ্ছে আমার সেজো কাকি শাশুড়ি মা, ইনি হচ্ছে মেজো কাকি শাশুড়ি মার বৌমা। আর এরপরেই তো বললাম আমার ছিল জন্মদিন 10ই নভেম্বর, সেই দিনকে এসেছিল আমার বান্ধবী বৈশাখী। আর আবারও মেজো জামাইবাবু যথারীতি আমার জন্য একটা কেক পাঠিয়েছে, আর এই নীল রঙের কুর্তি সেটাও কিন্তু পাঠিয়েছে। আর বৈশাখী এনেছিল আমার জন্য একটা সুন্দর শাড়ি, আর আমার বান্ধবীরাও কিন্তু এসেছিল, আর আমার মেজো বোন দিয়েছিল এই হলুদ কুর্তিটা। কি দিল সেটা তো ফটোতেই দেখতে পাচ্ছ। আর এর সঙ্গে বলতে চাইবো, এত দম ভরে কথা বললাম, তারপরেও অনেক কথা বাকি থেকে গেল। আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে ঠিকই, কিন্তু আমার ভীষণ প্রিয় হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা করব খুব শিগগিরই আরও একটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা। আর এই অখাদ্যগুলোও কিন্তু খেতে হতো আমার বাচ্চার জন্য।